বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট এম আবদুল্লাহ এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপি সভাপতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থীও সাজ্জাদ জহির চন্দন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার এম আবদুল্লাহ, আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে কালকে নির্বাচন কমিশনকে অভিযোগ করা হচ্ছে যে কোনো বিশেষ এলাকায় অতিরিক্ত ভোটার এবং আরও কিছু অভিযোগ তারা করেছেন। কালকে আমরা দেখলাম যে পটুয়াখালীতে বিএনপি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 15। প্রতিদিনই কোথাও না কোথাও বিএনপি জামাত, কোথাও বিএনপি নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং জামাতের আমির গতকালকে বলেছেন যে কোনো প্রতিহিংসা রাজনীতি তারা কখনো করে না, তবে কোনো আঘাত এলে সমুচিত জবাব দেবার জন্য নেতাকর্মীদের তিনি প্রস্তুত থাকতে বলেছেন এবং জবাব দিতেও বলেছেন। সো নির্বাচনের মাত্র কয়েকটা দিন বাকি, সব মিলিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে পরিস্থিতিটা কেমন? একটা ভালো নির্বাচনের কতটা অনুকূল পরিবেশ হয়েছে? ধন্যবাদ। এসব যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা, আপনাকে এবং সব আলোচক আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, নির্বাচন তো আমরা একটা অন্য ধরনের একটি নির্বাচনের মধ্যে আছি এবার, যেটা আমাদের চেনার যে সব নির্বাচন, জাতীয় নির্বাচন, তার চেয়েতে এটা কিন্তু এবারের নির্বাচনটা একেবারেই ভিন্ন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই নির্বাচনটা এমন একটি প্রেক্ষাপটে হচ্ছে যে নির্বাচনটিতে এ যাবৎকালে যে দলটির মূল প্রতিদ্বন্দ্বীর কাতারে ছিল সেই জায়গাটাতে সেই দলটি এবার নেই এবং অন্য দুটি ক্ষমতা প্রত্যাশী দলের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং সেই দুটি দল আবার আদর্শিক দিক থেকে খুব কাছাকাছি রাজনীতি বা কাছাকাছি আদর্শের দল হিসেবে আমাদের কাছে পরিচিত। তো আপনি যে কথাই বলছিলেন যে নির্বাচন কমিশনে গিয়ে বিএনপি অভিযোগ করেছে, কয়েকটি অভিযোগ তারা করেছে। এর মধ্যে একটি অভিযোগ ছিল তারা যে একটি বিশেষ আসনে অতিরিক্ত ভোটার শিফটিংয়ের যে বিষয়টা, এই জায়গাটাতে নির্বাচন কমিশন বলেছে যে তারা 3000-এর বেশি কোথাও ভোটার শিফট হয়েছে এরকম রেকর্ড তাদের কাছে নাই, যদিও বিএনপি এর সাথে দ্বিমত পোষণ করে এসছে এবং তারা আরও সুনির্দিষ্ট তথ্য তারা চেয়েছে। তো সুনির্দিষ্ট তথ্যে যদি এর বেশি থাকে তাহলে অবশ্যই এটা যদি এমন অস্বাভাবিক, যেটা এর আগে শোনা গিয়েছিল যে ঢাকার কোনো একটি আসনে বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে ঢাকা 17 না, যেটা ঢাকা 15, যেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বলা হয়েছিল যে এখানে 1 লক্ষর মতো ভোটার শিফট হয়ে এখানে এসছে। কিন্তু নির্বাচন কমিশন গতকালই সেটা জানালো বিএনপিকে যে এটার সংখ্যা 3000-এর বেশি নয়। তো এর মধ্যে এই দুটোর মধ্যে সত্যতার জায়গাটা নির্বাচন কমিশনকেই, যেহেতু আমরা অফিসিয়ালি সোর্স হিসেবে আমরা সেটা বিশ্বাস করতে চাই, যদি এর ব্যতিক্রম ঘটে থাকে বিএনপির কাছে, যদি এর মধ্যে সুনির্দিষ্ট আরও তথ্য থেকে থাকে, তাহলে অবশ্যই নির্বাচন কমিশন অসত্য তথ্য দেওয়ার জন্য অবশ্যই তারা এটার জন্য অভিযুক্ত হতে পারে। সেটা একটা দিক। এর ছাড়াও বিএনপির পক্ষ থেকে আরও কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করা হয়েছে, বিশেষ করে বিএনসিসির যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে ইনভলভ না করার জন্য তারা বলেছে। এটার মানে প্রেক্ষাপটটা কি আমার কাছে খুব বেশি স্পষ্ট না, হয়তো তাদের কাছে কোনো ইনফরমেশন থাকতে পারে। তো এই জাতীয় বিষয়গুলো, যেহেতু বিএনপি বৃহত্তম একটি রাজনৈতিক দল, এই নির্বাচনে ক্ষমতা প্রত্যাশী এই প্রধান দল, সুতরাং তারা কোনো কিছুর ব্যাপারে আপত্তি করলে আমি মনে করি নির্বাচন কমিশন সেটা গুরুত্ব সহকারে দেখবে। এটাই এই কারণে এবারের নির্বাচনটা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমাদের জন্য অতীতের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে, রাতের ভোট হয়েছে, নানান ধরনের আমির ভোট হয়েছে, সেগুলো তো আমরা দেখে এসেছি। তার পরিণাম ভোগ করতে হয়েছে, দেশে পর্যন্ত থাকতে পারে না যারা ওইটার করেছে। তো এবারে যে 5ই আগস্টের পরে যে মানুষের জন আকাঙ্ক্ষার জায়গাটা, ভোটাধিকার ফিরে পাওয়ার যে জায়গাটা, প্রত্যাশার জায়গাটা, বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন আমাদের সামনে। তো এই নির্বাচনও যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে এবারের ডিজাস্টারটা কিন্তু অনেক বড় আকারে হবে। এটা বৈশ্বিকভাবে হবে, এটা অর্থনীতির দিক থেকে হবে, দেশের স্থিতিশীলতার জায়গা থেকে হবে। এই সব দিক থেকেই কিন্তু এই নির্বাচনটা যদি কোনো কারণে যদি বিতর্কের জায়গা তৈরি করে, যদি আন্তর্জাতিক মহলের কাছে যদি এটা গ্রহণযোগ্যতার মাত্রায়, মাপকাঠিতে যদি এটা উত্তীর্ণ না হয়, তাহলে কিন্তু এটা অন্য যে কোনো নির্বাচনের চাইতে, কারণ আন্তর্জাতিক মহলও কিন্তু এই নির্বাচনটির দিকে তারা কিন্তু সমর্থন দিয়েছে। এতটা একটি বৃহৎ দল না থাকা সত্ত্বেও তারা কিন্তু এই নির্বাচনে
নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাচ্ছে, নির্বাচনের দিকে প্রতি তাদের এক ধরনের সমর্থন আছে। এই নির্বাচন যদি তাদের প্রত্যাশা অনুযায়ী না হয় তাহলে এটার মাসুলটা আমাদেরকে কিন্তু আরও অনেক বেশি দিতে হবে। আপনি যে সহিংসতার ঘটনাগুলোর কথা বললেন, গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় সহিংসতা, জামাত বিএনপি হচ্ছে, একটি লাশই তো আমরা শেরপুর দেখলাম যে একজন নেতা পর্যায়ে, জামাতের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতা স্থানীয়ভাবে তিনি খুন হয়েছেন এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং সেটা আইনশৃঙ্খলা বাহিনীর কাছাকাছি অবস্থান ছিল, এবং সেখানে যে একেবারে আইনশৃঙ্খলা বাহিনী ছিল না দ্বারের কাছে, বিষয়টা সেরকম না। আইনশৃঙ্খলা বাহিনী সেটা প্রোটেক্ট করার চেষ্টা করেছে, তাদেরকে ব্যর্থ করে দিয়ে কিন্তু এই খুনের ঘটনাটি ঘটেছে। এটা অবশ্যই অ্যালার্মিং। একটা নির্বাচনের জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য, মানুষের আস্থার জন্য, আস্থার পরিবেশ যদি না থাকে, নিরাপত্তা বোধ যদি ভোটারদের মধ্যে বহাল না থাকে, তাহলে কিন্তু ভোটার উপস্থিতি কমে যাবে। আজকে আমরা দেখলাম যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন 55% মতো ভোটার উপস্থিতির সম্ভাবনা আছে। তিনি এটা কিভাবে 55 বেশি হতে পারে, হ্যাঁ 55 বেশি হতে পারে বা 55% মতো হতে পারে, এটা উনি কিসের ভিত্তিতে প্রেডিক্ট করলেন আমি জানি না। এই ধরনের সুনির্দিষ্টভাবে পার্সেন্টেজ আগে বলা, আমি মনে করি এটা কোনো দায়িত্বশীলতার কাজ হয়েছে বলে আমার মতে না। কারণ একটি নির্বাচন সামনে, এই নির্বাচনে টার্ন আউটটা সর্বোচ্চ হওয়ার প্রত্যাশাই সবাই করছে। যেখানে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে আওয়ামী লীগের এখনকার সমর্থন 10 থেকে 11%, কোথাও তারও কম। তাহলে 90% মানুষ তো যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের সাথে থাকার কথা। সেক্ষেত্রে টার্ন আউটটা 55-তে থাকবে কেন? এটা তো 70-80 হওয়া উচিত বাংলাদেশের বাস্তবতায়। যদিও আমি দামির ভোটে এগুলো শতভাগও ছাড়িয়ে গেছে, সেটা ভিন্ন বিতর্ক, আমরা তো সেরকমের চাই না। তো সুতরাং এই যে সহিংসতার ঘটনাগুলো আমাদের জন্য কোনো ভালো বার্তা দিচ্ছে না। আমরা চাই যে আগামী নির্বাচনটি সকল মাপকাঠিতে একটা প্রশ্নের ঊর্ধ্বে নির্বাচন হবে, সে শান্তিপূর্ণ হবে, সেখানে প্রতিদ্বন্দ্বী দলগুলো আদর্শিকভাবেও কাছাকাছি। তারা কেন একে অপরকে একেবারে তাদের ক্ষমতার জায়গাটাতে অনড় অবস্থান না রেখে একটু উদার অবস্থান যদি থাকে, সহাবস্থানের পরিবেশ যদি রাখতে না পারে, তাহলে এবারের নির্বাচন ইতিহাসের সহিংস নির্বাচন যদি হয়ে যায়, তাহলে কিন্তু এটার জন্য, আমাদের দেশের জন্য এটা কিন্তু বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার সাজ্জাদ জহির চৌধুরী, আপনার কাছে একই প্রশ্ন, একই সঙ্গে নিজে যেহেতু আপনি প্রার্থী, সো ফিল্ড লেভেলের চিত্রটা কি বুঝছেন? ধন্যবাদ। যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক উপস্থিত আছেন আব্দুল্লাহ ভাই এবং সঞ্চালক জিল্লুর রহমান, সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি নিজে নির্বাচন করছি মাঠে। আমি এখন মাঠে থেকে উঠে আসছি। আজকে আমি নরসিংদী 4 মনোহরদী বেলাব আসন নির্বাচন করছি। মাঠে মানুষের মধ্যে নির্বাচন হবে কি হবে না সেই কনফিউশনটা বা সংশয়টা আমি দেখছি। এটা একটা বাস্তবতা। দ্বিতীয়ত হলো আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এই বিশেষ জামায়াত ইসলামী বা স্বাধীনতা বিরোধী যে শক্তি, তারা প্রচুর অর্থ তারা ব্যয় করছেন। সেটা আমাদের কাছে ইনফরমেশন, তথ্য সব কিছু আমরা জানি, এটা এলাকায় গিয়ে বুঝতে পারছি। কিভাবে ব্যয় করছেন তারা? যেটা করছেন, তারা গ্রামাঞ্চলে বেশি হয়, ধরেন যারা একটু গরিব মানুষ আছে বা কোনো দল তারা সরাসরি করে না, তাদেরকে নানাভাবে অর্থ নানাভাবে এটা করার চেষ্টা চলছে আর কি। এটা আমরা দেখেছি এবং এটা গ্রামে গেলে এটা বোঝা যায় আর কি। কারণ গ্রামে তো কোনো কিছু গোপন থাকে না, কারণ এক একটা গ্রাম কতজন মানুষের, শহর তো না, এই বিষয়টা আছে। আর দ্বিতীয় বিষয় হলো যে দেশে একটা নির্বাচন হওয়াটা খুবই জরুরি। কারণ আমাদের দেশ এখন যে অবস্থায় চলে গেছে, যে নৈরাজ্য এবং যে পরিস্থিতি দেশটাতে, একটা নির্বাচিত সরকার আসা খুবই প্রয়োজন এবং দেশটা একটা ধারায় ফিরে আসা প্রয়োজন। এটা আমার মনে হচ্ছে এবং আমাদের দলেরও এই ধরনের বক্তব্য। নির্বাচনের সহিংসতা হচ্ছে, খুবই দুঃখজনক, কিন্তু এই সহিংসতা পরিকল্পিতভাবে হচ্ছে কিনা সেটাও একটা বিবেচনার বিষয় বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ আমরা দেখছি এই অন্তর্বর্তী সরকার যখন সরকার গঠন করলো 8ই আগস্ট 2024-এ, 2025-এ, তখন থেকে কিন্তু
আমরা যারা বলছিলাম যে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ, প্রধান দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, তখন থেকে দেখছি একটা মহল, বিশেষত স্বাধীনতা বিরোধী শক্তি এবং উগ্র ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সহ আরও কোনো মহল নির্বাচন যেন না হয় সেই ধরনের একটা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে কিন্তু শুরু থেকে আমরা লক্ষ্য করেছি। এবং শেষ পর্যায়ে যাই হোক, এক পর্যায়ে এসে বর্তমান সরকারের পক্ষ থেকে নির্বাচনের তারিখ সময় এগুলো ঘোষণা করা হয়েছে। এবং যার ফলশ্রুতি যেটা হচ্ছে, মানুষের মধ্যে যে সংশয়, সেই সংশয়টা এখনও যাচ্ছে না। এটা একটা বড় ধরনের বিষয় আমাদের কাছে মনে হচ্ছে। এবং এই নির্বাচনে আশঙ্কা আছে মানুষের মধ্যে, সেটা তো আমি আগেই বললাম। মানুষ আসলে ভোট দিতে চায়, এটাও মানুষের একটি স্পিরিট দেখলাম আমরা, মানুষ ভোট দিতে চায়। কারণ 14, 18, 24 তিনটা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই, এটা হলো বাস্তবতা। এখন মানুষ এই ভোটের যে আকাঙ্ক্ষা, ভোট দেওয়ার ভাব বা ভোট প্রয়োগের যে আকাঙ্ক্ষা মানুষের, সেটা মানুষের মধ্যে এটা প্রবল আছে। এখন নির্বাচনের হাওয়া যেটা বলা যায়, সে হাওয়াটা ওঠে কখন? ধরেন প্র্যাকটিক্যাল অবস্থা বলি, যখন আওয়ামী লীগ বিএনপি নির্বাচন করে তখন যে একটা হাওয়া ওঠে নির্বাচনের, কারণ শক্তির দিক থেকে সমানে সমান, তখন যে নির্বাচনের হাওয়াটা ওঠে, এবার সেই হাওয়াটা কিন্তু এখনো ওঠে নাই। তবে ষড়যন্ত্র চক্রান্ত এগুলো অব্যাহত আছে। জামাত একটা হাইপ তুলেছে না, জামাতের হাইপটা যেটা, দুই পক্ষের কথাই তো মনে হয় সমানে সমান লড়াই হচ্ছে না। জামাত যে কাজটা করেছে সেটা হলো এই আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াতে তারা এবং না এমনভাবে প্রচারণা করেছে যে মানুষের মধ্যে এক ধরনের কি বলে এটাকে, এক ধরনের বলবো আর কি, যে আশঙ্কা তৈরি হয়েছে এরকমভাবে যে জামাত বুঝি বিরাট শক্তি। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে আপনার জামাতের ভোটের ইতিহাস যদি আপনি দেখেন, সেই ভোটের ইতিহাস দেখলে কিন্তু খুব বড় একটা শক্তি বলে মনে হয় না। কিন্তু এখন সমস্যা তো জামাত না, জামাতের সাথে তো আপনার বিদেশি শক্তিগুলো সেখানে শোনা যাচ্ছে ইনভলভ হয়ে আছে। এবং কোনো পরাশক্তি কেউ বলছেন যে জামাতকে ক্ষমতায় বসিয়ে দেওয়া, এই ধরনের চক্রান্ত নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। তা আমার কাছে মনে হচ্ছে যে আমি আজকে পর্যন্ত যা দেখছি আর কি, গ্রাম এলাকাতে ঘুরে এসে, নির্বাচনটা হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে 70, 80 থেকে 90 ভাগ। আমি 100 ভাগ বলবো সেটা আমি বলছি না, কারণ সংশয় আছে মানুষের মধ্যে। তবে এইবার যদি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে আমরা দেশ আরেকটা বিপদের মধ্যে পড়ে যাব। এমনি আমরা দেশ বিপদের মধ্যে আছি, সেখানে নির্বাচন যদি না হয় আরেক ধরনের বিপদ, দেশের অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাজনীতি বলেন, সব কিছুতেই আরও একটা বিপদ আমাদের সামনে মোকাবেলা করতে হবে। সেটা হলো একটা মুখ্য বিষয়। আব্দুল্লাহ, প্রথম কথা হচ্ছে তিনি নির্বাচন নিয়ে শঙ্কা, আমি নির্বাচন হবে কিনা এই ধরনের কোনো সংশয় আমি এখন আর দেখছি না। নির্বাচন হবে, 12 তারিখে নির্বাচন হবে, ভোটাভুটি পর্যন্ত আমরা যেতে পারবো আমি আশা করছি। কিন্তু আমার শঙ্কার জায়গাটি যেটি হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী এই দুটি রাজনৈতিক দলই যদি একেবারেই অসহনশীল আচরণ করে, তাহলে সংঘাতের সূত্রপাতটা তারা করবে, বাকি কাজটা কিন্তু পতিত যে স্বৈরাচার যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যে আওয়ামী লীগ যারা নির্বাচনে নেই, বাকি কাজটা কিন্তু তারা সেরে ফেলবে। আর তাদের সংঘাতের সূত্রপাতটা আপনি আশা করছেন, মানে ধারণা করছেন আমি আশঙ্কা করছি যে নির্বাচনের দিন থেকে, হ্যাঁ, সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আমি আশঙ্কা করছি যে দুই পক্ষই যে ক্ষমতার কোনো বিকল্প নাই, এই জায়গাটা যদি থাকে এবং তারা কোনোভাবেই যদি ছাড়, কোনো জায়গায় নির্বাচন কেন্দ্রিক নানান ধরনের উত্তেজনা তৈরি হবে, গুজব হবে। ধরুন আপনি একটি আসনে 300-150 কেন্দ্র আছে, ভোট কেন্দ্র আছে, সেখানে কোনো একটির ব্যাপারে একটি গুজব ছড়িয়ে দিল কেউ একজন পরিকল্পিতভাবে, অমুক কেন্দ্রে কিন্তু জামাত সিল মারছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যেখানে বিএনপির প্রভাব আছে সেখানে আরও 2টি কেন্দ্র বিএনপির শুরু করে দিল। অথবা তার উল্টোটো, যেখানে বিএনপির প্রভাবাধীন কোনো এলাকার একটি গুজব
শোনা গেল যে অমুক জায়গায় কিন্তু কেন্দ্র দখল করে বিএনপি সিল মারছে, তার প্রতিক্রিয়ায় অন্য আরও 2টি জায়গায় যেখানে জামাতের শক্তি আছে বা 11 দলের শক্তি আছে তারা পাল্টা দখল করলো। এই জাতীয় কোনো বিবেচনাহীনভাবে যদি কোনো ঘটনা ঘটে এবং এটা সূত্রপাত হয়তো তারা করবে, কিন্তু এটার বাকি কাজটা পতিত শক্তি নির্বাচন ভণ্ডুল করার জন্য, কারণ তাদের আলটিমেট এ পর্যন্ত ইউনূস সরকারকে ফেলে দেওয়ার অনেক চেষ্টা হয়েছে। প্রতি বিপ্লব আমরা দেখেছি 5ই আগস্টের পরে কয়েক মাস যাবৎ প্রতি বিপ্লব সংখ্যালঘু ইস্যু দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশ্বের দরবারে বাংলাদেশকে এক ধরনের নাকানি ঝুঁকানি খাওয়ানোর একটা অপচেষ্টা হয়েছে। সেগুলো কিন্তু আমি মনে করি বেশ ভালোভাবেই মোকাবেলা করে 18 মাস কিন্তু দেশটা চলেছে এবং একটা ভঙ্গুর দেশ, যেটার অর্থনীতি বলতে একেবারে তলানিতে, রিজার্ভ তলানিতে, ব্যাংকগুলো একেবারেই মানে ফতুর অবস্থা ছিল, সেই দেশটা কিন্তু 18 মাস কোনোভাবে চলেছে। তো আমরা যদি এই অবস্থার মধ্যেও যদি তাদের সর্বশেষ পরিকল্পনা থাকার কথা এবং অনুমান করি যে নির্বাচনটা যদি ভণ্ডুল করা যায় তাহলেই তাদের আলটিমেট লক্ষ্যটা, যেহেতু তারা নির্বাচনে নেই, প্রতিদ্বন্দ্বিতা নেই, তো এই কাজটা তারা হয়তো শুরু করতে পারবে না, কিন্তু শুরুটা যদি বিএনপি জামাত করে দেয় বাকি কাজটা সারার জন্য ফিনিশিংটা তারা ভালোভাবেই দিবে এবং তার সাথে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে পুলিশ বাহিনীতে, অন্যান্য বাহিনীতে যারা সেই দলের অনুগত যারা আছে তারা সেখানে নানানভাবে সহায়, সরাসরি না হোক পরোক্ষভাবে তারা সহায়, একটু নির্লিপ্ত থাকলেই তো হলো, আর কিছু না। নির্লিপ্ত থাকার পক্ষে যুক্তিও আছে যে আমরা সেখানে গুলি করলে তো আমাদেরকে আবার সাজা পেতে হবে, আমাদের ফাঁসি হবে, এই জাতীয় কথাগুলো কিন্তু আমাদের কানে আসছে নানানভাবে। তো সেই জায়গাতে এ ধরনের কোনো প্রেক্ষাপট তৈরি হলে সেটা আমাদের জন্য হবে খুবই দুঃখজনক কোনো নির্বাচন। কারণ এবারের আইনে আছে যে কোনো একটি কেন্দ্রের, কোনো আসনের একটি কেন্দ্রের যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে পুরো আসনের নির্বাচন স্থগিত করে দেওয়ার ক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে। চাইলে নির্বাচন কমিশন এটা করে দেয়, অটো হয়ে যাবে তা না, কিন্তু নির্বাচন কমিশন চাইলে পুরো আসনের নির্বাচনই স্থগিত করে দিতে পারবে। তো সেই প্রেক্ষাপটে 1-2টি নির্বাচন আসনের, প্রত্যেক আসনের 1-2টি কেন্দ্রের নির্বাচন যদি সে ধরনের পরিস্থিতি, যদি এই ব্যাপারে সবচেয়ে এটা মোকাবেলা করার একটাই উপায় যে 2টি প্রধান প্রতিদ্বন্দ্বী যারা ক্ষমতা প্রত্যাশী, যারা মনে করছে তারা ক্ষমতায় যাবে, তাদেরকে আলটিমেট ক্ষমতা যাওয়া না যাওয়ার প্রশ্নটি তো থাকবেই। ক্ষমতায় কে যেতে চাইবে না? বিএনপি বা 18 বছর যাবৎ ক্ষমতার বাইরে চরম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। জামাত প্রথমবারের মতো তারা সম্ভাবনা দেখছে, তারা নিজেরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে যে এবার ক্ষমতায় যাওয়ার তাদের একমাত্র সুযোগ এসছে। তো এই জায়গাটাতে এটা থাকবে, কিন্তু আলটিমেটলি যাতে পতিত শক্তি যাতে ফিরতে না পারে এই বিষয়টাকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে সংযমের দরকার এবং তাদের মধ্যে পারস্পরিক সহনশীলতার জায়গাটা দরকার। কোনো সমস্যা তৈরি হলে সেখানে এমন একটি ব্যবস্থা থাকা উচিত, অন্ততপক্ষে প্রত্যেক কেন্দ্রভিত্তিক দুপক্ষের এমন একজন গার্ডিয়ান থাকা দরকার যে কোনো একটি পরিস্থিতি উদ্ভব হলে সেটা যাতে দুজনের মধ্যে আলোচনা করে পরিস্থিতিটা শান্ত করতে পারে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এই পরিস্থিতি শান্ত করা যায় না। বাংলাদেশের অভিজ্ঞতায় আমি দীর্ঘদিন নির্বাচন কমিশনে রিপোর্টিংয়ের দায়িত্ব পালন করেছি, আমি দেখেছি যে যেই সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী একটি কেন্দ্রে থাকে, এটা কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এটা কোনো ম্যাটারই করে না। এবং যেগুলো স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে, কিন্তু তারা এমন দূরত্বে থাকে তার আগেই যা ঘটার অনেক সময় ঘটে যায়। এই বিষয়গুলো মাথায় রেখে মূলত অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে প্রতিদ্বন্দ্বী 2টি রাজনৈতিক দলকে, এবং এই বার্তাটা কেন্দ্র থেকে সর্বোচ্চ পর্যায় থেকে কঠোরভাবে যদি দেয়া হয় যে কোনো অবস্থাতেই সংঘাতে জড়ানো যাবে না। সমস্যা আছে, নির্বাচন কমিশনের কাছে সেটা প্রতিকার চাইতে পারবে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার চাওয়া যেতে পারে, প্রিজাইডিং অফিসারের কাছে প্রতিকার চাওয়া যেতে পারে, কিন্তু নিজেরা পেশি শক্তির প্রদর্শন, নিজেরা সংঘাতে জড়িয়ে গেলে বাকি কাজটা কিন্তু সেই পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ইতিমধ্যেই এই প্রধান 2টি রাজনৈতিক দলের সাথে অনেকখানি একাকার হয়ে গেছে, অনেকখানি তাদের সাধারণ নেতাকর্মীরা তো ইতিমধ্যে যারা চাঁদাবাজি করে না, সেভাবে সরাসরি চাঁদাবাজির সাথে বা চিহ্নিত সন্ত্রাসী না, তারা কিন্তু ইতিমধ্যে মার্জ হয়ে গেছে। বেশিরভাগ হয়েছে হয়তো স্বাভাবিকভাবে দলের প্যাটার্নের কারণেই বিএনপির সাথে বেশি হয়েছে, জামাতও কোথাও সুযোগ দিচ্ছে বলে এ ধরনের অভিযোগ আসছে।
তো সব মিলিয়ে এরা তো এদের সাথেই থাকবে, কিন্তু মিলেমিশেই থাকবে, এবং এদের ভোট তো চাচ্ছে, এই দুটি দলই কিন্তু এদের ভোট প্রত্যাশা করছে। তো ভোট যেহেতু প্রত্যাশা করছে তারা তো কেন্দ্রেই থাকবে, সুতরাং যদি একটু সূত্রপাত করে দিতে পারে বাকি কাজটা কিন্তু তারা সেখানে সেরে ফেলবে। এটার ব্যাপারে দুই দলের দায়িত্বশীল ভূমিকাটা এই নির্বাচনটা সুষ্ঠুভাবে শেষ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিস্টার সাজ্জাদ জহির চন্দন, আপনি বলছিলেন জনগণের মধ্যে এখনো আপনার নিজের মধ্যেও 10% হয়তো আশঙ্কা আছে, বাট আপনি মনে করছেন, এবং উনি যেটা বলছেন যে হয়তো নির্বাচনের দিন গিয়ে এটা আনম্যানেজেবল হয়ে যেতে পারে, এবং যদি এই দুই পক্ষ র্যাশনাল বিহেভ না করে, এবং সেখানে ফিনিশিংয়ের কাজটা হয়তো আওয়ামী লীগ করবে। আপনার কি, এবং পুলিশের প্রসঙ্গ টেনেছেন, সেনাবাহিনীর প্রসঙ্গ টেনেছেন, বা অ্যাডমিনিস্ট্রেশন, আপনি কি মনে করছেন যে তারা যথেষ্ট পরিমাণে, এবং ইলেকশন কমিশন ইটসেলফ, যে ইলেকশন করবার জন্য যে প্রস্তুতি, যে তৎপরতা, এখন যে বিষয়টা আমাদের বিবেচনা করতে হবে, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন এবং সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। এখন নির্বাচন কমিশন এবং বর্তমান যে সরকার আছে তারা কিভাবে নির্বাচনটা, তাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে, কিভাবে তারা নির্বাচনটা বের করে নিয়ে আসতে চায়, সেটা হলো আমাদের মুখ্য বিষয় আমাদের বিবেচনায়। আমাদের দেশে একটা শ্রেণী বিভক্ত সমাজে 100% সুষ্ঠু নির্বাচন হবে সেটা ভাবার কোনো কারণ নাই, সেটা আমরা বুঝি। দ্বিতীয়ত হলো যে আপনার ভোটাররা ভোট দিতে যাবে, এবং উনি যে কথাটা বললেন যে একটা আশঙ্কা পরিস্থিতি, সেটা হতে পারে। কারণ আমি তো শুরুতেই বলছি যে কনস্পিরেসির পলিটিক্স, যেটা ষড়যন্ত্র বা চক্রান্তের রাজনীতি চলছে বাংলাদেশে এখন নির্বাচনকে কেন্দ্র করে। এখন সেটা কোন দিকে এটা টার্ন করে সেটা হলো বিবেচনার বিষয়। তবে জনগণ এবং রাজনৈতিক দল যারা নির্বাচন আমরা করছি, তারা যদি এই জায়গাটাতে আমরা সহনশীল এবং যদি অ্যাডামেন্ট থাকি, তাইলে হয়তো নির্বাচনটা একটা বের করে নিয়ে আসা সম্ভব হবে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীত আমরা দেখেছি, তারা যে খুব ভালো ভূমিকা পালন করে সেটা নির্বাচনে আমরা দেখি না। ওই মানুষ অতীত নির্বাচন দেখেছি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকে, সেনাবাহিনী আসলে মানুষ তখন একটু ভয় টয় পায়, কিন্তু পুলিশ বা আনসার দিয়ে এটা আসলে খুব বেশি কিছু হয় না। এখন উনি আরেকটা বিষয় আছে, নির্বাচনকে ভুন্ডল করতে পারে কারা। একটা হতে পারে যে দুইটা দল এখন সহিংসতার মধ্যে চলে যাচ্ছে, তাদের মধ্যে আপনার বিগত সরকারের এজেন্টরা তারা ঢুকতে পারে। এখন নতুন একটা শব্দ হয়েছে গুপ্ত, এই শব্দটাকে শুনি না, গুপ্ত লীগ, গুপ্ত দল, গুপ্ত জামাত, এরকম ধরনের কথা তো শোনা যাচ্ছে এখন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে পারে। তার সাথে নিশ্চয়ই সেই শক্তি তো চাবেই, কিন্তু এটাও ঠিক যারা এখন দেশের বাইরে আছে বা যারা নির্বাচনে যে দলটি নেই, আমার বিবেচনায় তারাও মনে করে এখন যে একটা নিরপেক্ষ নির্বাচন যদি হয়, দেশে যদি একটা স্থিতিশীলতা ফিরে আসে কিছুটা, তাহলে তাদের জন্য রক্ষা। কারণ এখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না, এখন মব সৃষ্টি করার নানা রকম ঘটনা হচ্ছে এখন। কিন্তু একটা নির্বাচিত সরকার আসলে তো একটা সিস্টেমের মধ্যে কিছুটা হলেও দেশ একটা আসবে। কারণ নির্বাচন হলেই যে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা ভাবারও কোনো কারণ নাই। কারণ কিন্তু আমরা দেখেছি যারা রাষ্ট্র ক্ষমতা এসেছে, লুটপাট, দুর্নীতি, এগুলো তো বন্ধ থাকবে না, কিন্তু সেটা একটা সিস্টেমের মধ্যে সেটা আসতে পারে। এখন এই জায়গাটাতে জনগণের যে অংশগ্রহণ, সেই জায়গাটা প্রতি সময় আমরা দেখেছি জনগণের অংশগ্রহণের ভেতর দিয়ে যত বেশি জনগণ অংশগ্রহণ করবে, তত বেশি ষড়যন্ত্রের চক্রান্ত সেটা বানচাল করা সম্ভব হবে। এবং জনগণের অংশগ্রহণটা মুখ্য। আমরাও চেষ্টা করছি, জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনার ভোট দিতে আসেন, ভোট কেন্দ্রে আসেন, ভোট আপনারা দেন। এবং কিছু তো আতঙ্ক আছেই, কিন্তু তারপরে আমরা বলতেছি ভোট কেন্দ্রে আসেন। একটা প্রশ্ন, দিন তো একটা, ভোট তো দুটো, হ্যাঁ দুটো ভোট। এখন দুটো ভোট, ভোটাররা কতখানি সচেতন বা ওয়াকিবল, নাকি তারা ওই আপনার ধানের শীষ, দাঁড়িপাল্লা, কাস্তে এগুলো নিয়ে ব্যস্ত, নাকি ওই বিষয়টা তো তাদের এক ধরনের না? আমাদের দেশের জনগণ আপনার ওই মার্কা, যেটা মার্কা নিয়ে ব্যস্ত হয়, ধানের শীষ, দাঁড়িপাল্লা, কাস্তে, যেভাবে হোক তারা মার্কার উপরেই নির্ভর করে আছে। আর যেটা বলছেন আপনার আরেকটা ভোট, গণভোট, সেটা নিয়ে মানুষের এত মাথা ব্যথা নাই। এক ধরনের ধারণা হচ্ছে, সরকার তো যথেষ্ট এবং এক ধরনের ধারণা হচ্ছে মানুষের মধ্যে, আমি খুব নিচের থেকে বলছি, এক ধরনের ধারণা হচ্ছে যে সরকার কোনো না কোনোভাবে হা ভোটকে বের করে নিয়ে আসবে, আর ওই প্রার্থীর যে নির্বাচন সেইখানে হয়তো বেশি কিছু করবে না, কারণ সে তার এই শাসন ব্যবস্থা যে এতদিন ছিল সেটাকে সে বৈধ করার জন্য সেই কাজটা করবে। সেটা নমুনা আমরা দেখলাম। নির্বাচন কমিশন প্রচার হয়ে স্কুল, কলেজ, সব জায়গায়
হা ভোটের প্রচার করছে সরকারিভাবে। গতকাল দেখলাম তারা বলল যে সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করতে পারবে না। মানে এটা হলো যে কাজ শেষ হয়ে গেছে তারপরে এসে বলতেছে। তার মানে এখানেও তো নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আছে। তা আমাদের মোদ্দা কথা হলো যেটা আমরা বলতেছি এই একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, জনগণের অংশগ্রহণ সেটাকে আমাদের বাড়াতে হবে এবং নির্বাচনে সহিংসতা অতীত হয়েছে, সহিংসতা হবে। সহিংসতা যে আপনি এটাকে একেবারে করতে পারবে বিষয়টা এরকম না, কারণ সব জায়গায় তো সবার খুব নিয়ন্ত্রণ সেটা নাই। আঞ্চলিকভাবে গ্রাম পর্যায়ভাবে নানা রকম বিষয় থেকে হয়। তবে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন আমরা করছি তারা যদি এই জায়গাটাতে সহনশীলতা থাকতে পারে, কারণ আমরা সবাই 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছিলাম। গণ অভ্যুত্থানের একটা অন্যতম আকাঙ্ক্ষা যেমন ছিল বৈষম্য বিরোধী একটা সমাজ, আর একটা ছিল ভোটাধিকার প্রয়োগ। এখন মানুষ ভোট দিতে চায়, ভোট দিতে চায় এবং সেইটাকেই, কারণ মানুষ 3টা নির্বাচনে ভোট দিতে পারে না, সেই ভোট মানুষ দিতে চায়। সেই জায়গাটাতে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকা দরকার এবং ব্যাপক জনগণের অংশগ্রহণ যদি করানো যায় তাহলে যে নির্বাচনকে বানচাল বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে ধরনের চক্রান্ত সরে থাকুক না কেন সেটাকে মোকাবেলা করা যাবে বলে আমার কাছে মনে হয়। মিস্টার এম আব্দুল্লাহ, প্রথম কথা হচ্ছে উনি এর আগে বলছিলেন যে কথাটি যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকলে যে ধরনের নির্বাচনী আবহ তৈরি হয় সেটা হয়নি। আমি ওনার সাথে এটা দ্বিমত করছি যে এবারের নির্বাচন, কারণ আওয়ামী লীগ এমন এক জায়গায় নির্বাচন ব্যবস্থাটাকে নিয়ে গিয়েছিল, কখনো গত 16 বছরে কখনো নির্বাচনে ভোট চাইতে যেতে হয় নাই কারো কাছে। না, কিন্তু ওই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ বিএনপি সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করার সমানতালে সুযোগই ছিল না। 18 সালে হ্যাঁ, বিএনপি এগিয়েছিল, কিন্তু বিএনপি আসলে এই জায়গাটাতে একটু বলি, এটা 2008 সালের পরেরটা 2008 সালের বিষয়টা কিন্তু বলতেছি। হ্যাঁ, 2008 সালের নির্বাচনটাও কিন্তু ম্যানিপুলেট করা নির্বাচন ছিল, এটা নিয়ে অনেকে বলেন না, কিন্তু আমি তখন মাঠ পর্যায়ে নির্বাচন কাভার করি, যে কারণে আমি জানি সে নির্বাচনটাতে কি হয়েছে। ওই নির্বাচনটাকে আমরা বাদ দিয়ে আলোচনায় রাখি, কিন্তু বাস্তবতা হলো সেই নির্বাচনটিতে বিএনপি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে বিএনপি অংশগ্রহণ করেছে, সেই নির্বাচনগুলোতে বিএনপি 100টির মতো আসন প্রত্যেকবারই বিএনপি বিজয়ী হয়েছে। সেই আসনগুলো ধরে 20,000 করে ভোট প্রশাসন, র্যাবের মাধ্যমে এবং অন্যান্য বাহিনীর মাধ্যমে, আমি নামটা আর মেনশন নাই করি, তারাও জড়িত ছিল, সবচেয়ে ক্ষমতাধর বাহিনী, তাদের মাধ্যমে 20,000 করে ভোট যোগ করে দেওয়া হয়েছিল। এটা হলো রিয়েলিটি। এবং সেই নির্বাচনে খুব ইন্টারেস্টিং, আমি যে পত্রিকাতে কাজ করি সেখানে বসে আমার দায়িত্ব ছিল নির্বাচনটা ফলাফলটা সমন্বয় করার দায়িত্বে আমি ছিলাম। আমি মাঠ পর্যায় থেকে উঠে এসে যখন বিকেলবেলা আসরের ঠিক পর সময়টাতে আমি যখন বসে গুছাচ্ছি যে ফলাফল কখন থেকে আসবে, সবাইকে টিমটাকে গুছানোর চেষ্টা করছি, তখন হঠাৎ করে একটি টেলিভিশন, যে টেলিভিশনটি একটি প্রভাবশালী সংস্থা দ্বারাই তখন খুব নিয়ন্ত্রিত বলে একদম চাউর ছিল, সেই নির্বাচনে হঠাৎ করে একটা স্ক্রল চলে আসলো যে আজকের নির্বাচনে আওয়ামী লীগ এত আসন পাচ্ছে, বিএনপি এত আসন পাচ্ছে এবং অন্যান্য একটা রেজাল্ট, প্রধানত যে রেজাল্টটি কিন্তু বিস্ময়করভাবে শেষ পর্যন্ত কিন্তু এই নির্বাচনের ফলাফল চূড়ান্ত হতে কিন্তু পরদিন সকাল হয়েছিল। বিস্ময়করভাবে যে নির্বাচনের দিন বিকেল 5টা, 4টা, 5টার দিকে যে স্কলটা দেখানো হয়েছিল সেটার নিয়ে আলাদা রিপোর্ট হয়েছিল ওই পত্রিকাটাতে, আমি রিপোর্টটা করেছিলাম যে বিকেল 5টায় ফলাফল দিয়ে দিল অমুক টেলিভিশন। তো এটা রিপোর্ট ছিল, সেটা রিপোর্টটি আমার কাছে সংরক্ষিত আছে। তো সুতরাং এই ফলাফলটা কিন্তু পূর্ব থেকে তৈরি করা ছিল এবং শেষ পর্যন্ত ফলাফলটা সেরকমই হয়েছিল, কারণ আগে থেকে এই বিষয়টা সেটেল ছিল। সুতরাং আমি কথাটা বললাম এই কারণে যে 2008 সালের নির্বাচনটাও পাতানো নির্বাচন ছিল, এটা কোনো সুষ্ঠু নির্বাচন ছিল না। সেই ক্ষেত্রে আমরা সেখান থেকেই ধরতে হবে। আর যদি আমরা একেবারে গ্রহণযোগ্য নির্বাচনের জায়গায় বলি, 91টা 96টাতে কিছুটা বিতর্ক থাকলেও হাবিবুর রহমানের অধীনে যেটা হয়েছিল, বিচারপতি হাবিবুর রহমান বহুলাংশে সেটা সুষ্ঠু নির্বাচন ছিল ও কিছু বিষয়ে প্রশ্ন ছিল। 2001 সালের নির্বাচনটা লতিফুর রহমানের অধীনে যেটা হয়েছিল। তো এই নির্বাচনগুলোতে যেরকম প্রতিদ্বন্দ্বিতার আবহ মাঠ পর্যায়ে ছিল, আমি এর ব্যতিক্রম কিছু দেখছি না। এখন এই মুহূর্তে যদি আপনি এই দুটি পক্ষের যে জনসমাগম, আপনি যে জনস্রোত, মানুষের মধ্যে যে আলোচনা, যে উৎসাহ, যে উদ্দীপনা, এটার মধ্যে খুব বেশি ব্যতিক্রম, চোখে পড়ার মতো কোনো ব্যতিক্রম আপনারা দেখতে পারেন, আমি অন্তত পক্ষে আমি একটা বিষয় বলা হচ্ছে
হচ্ছে যে এই নির্বাচনে ধর্মের ব্যবহার, ধর্মকে ব্যবহার করবার চেষ্টা করা হচ্ছে বেশ ব্যাপক। এটা অভিযোগ যেমনটি উনিও করলেন, যে এই অভিযোগটা কিন্তু উনাদের পুরনো অভিযোগ। সিপিবির পক্ষ থেকে সবসময়ই এ ধরনের ধর্মান্ধ গোষ্ঠী, তারপরে ইসলামপন্থী গোষ্ঠী, এগুলোকে লক্ষ্য করে এ ধরনের অভিযোগ। নির্বাচনে ধর্মের ব্যবহার কবে হয় নাই? আমরা যদি শেখ হাসিনার সেই 2091 সালের যে হিজাবি শেখ হাসিনাকে আমরা দেখেছি, সেই ছবি এখনও মাঝে মধ্যে ভাইরাল হয়। আপনি দেখবেন এই নির্বাচনে অলমোস্ট প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর টুপিওয়ালা ছবি কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। অলমোস্ট কেন টুপিটা নির্বাচন আসার পর টুপিটা কেনই বা অপরিহার্য হয়, এটাও আমার কাছে বোধগম্য না। আপনি যে কটা প্রতিদ্বন্দ্বী দল আছে প্রত্যেককে টুপি, একমাত্র যদি আপনি তারেক রহমানের বিষয়টা যদি বাদ রাখি, তাহলে মোটামুটি সেই বিএনপিরও দ্বিতীয় প্রধান দল থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ যারা প্রতিদ্বন্দ্বী রাস্তায় নামছেন প্রচারণার জন্য, অধিকাংশই দেখছি আমরা টুপি ব্যবহার করছেন, বা এটার এক ধরনের মনস্তাত্ত্বিক জায়গা তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো ধর্মের ব্যবহার সবসময় হয়েছে। ধর্মের ব্যবহারের তারা ইন্ডিকেট করেন ইসলামপন্থী দলগুলোকে। ইসলামপন্থী দলগুলো তো ধর্মের ভিত্তি করেই তারা রাজনীতি করেন, তারা ধর্ম আলাদা করে ব্যবহার করার তো প্রশ্ন নাই। যারা ধর্ম, তারা স্বাভাবিক জীবনে যারা ধর্মাশ্রয়ী নয় বা ধর্ম ভিত্তিক রাজনীতি করেন না, তারা যখন নির্বাচন উপলক্ষে ধর্মীয় লেবাস ধরেন, ধর্মের প্রতি বেশি অনুরাগী হয়ে পড়েন, মসজিদে মসজিদে গিয়ে নামাজটা নিয়মিত পড়া শুরু করেন, তখন কিন্তু এটাকে ধর্মের ব্যবহার, নির্বাচনে ধর্মের ব্যবহার আপনি বলতে পারেন। ইসলামপন্থী দলগুলো তো সবসময় তারা ধর্ম নিয়েই আছে, সুতরাং তাদের নতুন করে ধর্মভিত্তিক ধর্ম নিয়ে রাজনীতি করার কিছু নাই। তিনি আরেকটা কথা বলেছেন, আমি যদি বলি যে নির্বাচিত সরকার আসা জরুরি, এটার সাথে আমি একমত যে নির্বাচনী সরকার, একটা স্থিতিশীল দেশের জন্য নির্বাচনী সরকার দরকার। জামাতের বিরুদ্ধে অর্থ ছড়ানোর অভিযোগ করেছেন। বাংলাদেশের ইতিহাসে নির্বাচন মানেই হলো ইতিহাসের সবচেয়ে বেশি অর্থের ছড়াছড়ি, প্রবাহ। এটাকে আপনি ছড়াছড়ি না বলে প্রবাহ বলেন। এটাকে ইতিবাচকভাবেও দেখা যায়। দরিদ্র মানুষ যাদের খবর পুরো 5 বছর নেনা, নির্বাচন আসলে একটু তাদের হাতে কিছু টাকা পয়সা যায়, তারা একটু চা পানি ভালোভাবে খেতে পারেন, আড্ডা দিতে পারেন পাড়ার দোকানটিতে, এবং তাদের কদর হয়। তো এই বিষয়গুলো, এই অর্থের প্রবাহটা একেবারেই নেগেটিভলি দেখার জায়গা নাই। সেই অর্থর ব্যবহারের মধ্য দিয়ে নির্বাচনের উপর কতটা প্রভাব পড়ছে এটার বিবেচনা। এই প্রভাব থাকবে বাংলাদেশের মতো দেশে, যেখানে দরিদ্র পীড়িত জনগোষ্ঠী সবচেয়ে বেশি, সেখানে এই অর্থের প্রভাবও থাকবে এবং এটার প্রভাবও থাকবে। এটা চাইলেই আপনি এটা পারবেন। আপনি পশ্চিমা বিশ্বে এটা দিয়ে পারবেন না, এটা সেখানে এই চর্চা করার সুযোগই নেই। আপনি কাউকে $100 বুঝে দিতে পারবেন না ভোটের জন্য। কিন্তু বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে, যেখানে অভাব দারিদ্র এটা নিত্যসঙ্গী, তাদের যদি কোনোভাবে কোনো উছিলায় তাদের কাছে যদি অর্থ পৌঁছে, তারা এটা হালাল হিসেবেই নেয় এবং এটা মনে করে যে এটা তাদের প্রাপ্য। নির্বাচন উপলক্ষে 5 বছর তো খবর নেবে না, নির্বাচন উপলক্ষে যা পাওয়া যায় এটা তাদের কাছে তারা এটা ভালোভাবেই গ্রহণ করে। কিন্তু এটার যে চর্চাটা সুস্থ চর্চা, এটা আমি বলছি না, ডিফেন্ড করছি না, কিন্তু এটা বাস্তবতা। বাংলাদেশের মতো দেশে এটা বাস্তবতা। এই বাস্তবতা মেনে আমাদেরকে নির্বাচন, এবং এটা সব দলই করে, কোনো একটা বিশেষ দল করছে, অন্যরা কেউ করছে না। সুযোগ পেলে, যাদের কাছে সামর্থ্য আছে তারা প্রত্যেক দলই এটা করছে। তা না হলে আমরা 25 লাখ টাকা পর্যন্ত লিমিট দেওয়ার পরে এটা 25 কোটিতে পৌঁছে কিভাবে? এটা কি সত্যিকার অর্থে 25 লাখ টাকার, এটা কোনো প্রধান দলগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি 25 লাখের মধ্যে খরচ সীমিত আছে, এটা কি বিশ্বাস করবে? আপনি বিশ্বাস করবেন? অন্য কেউ বিবেকবান যারা নির্বাচন সম্পর্কে, রাজনীতি সম্পর্কে সচেতন, তারা কেউ কি বিশ্বাস করবে এটার মধ্যেই খরচটা সীমাবদ্ধ আছে? না, তা নাই। কিন্তু তারপরও এবারে যেটা করেছে নির্বাচন কমিশন, আচরণবিধিতে পোস্টারটা নিষেধ করার কারণে পোস্টার খাতে ধরেন 20-25 লাখ টাকা খরচ হয়ে যেত। এই জায়গাটাতে কিছুটা নিয়ন্ত্রণ আনা গেছে, পোস্টার লাগানোই অবৈধ করেছে। তারপরে নির্বাচনী যে অফিস সীমিত করে দিয়েছে, একটা নির্বাচনী এলাকায় কতগুলো অফিস খুলতে পারবে তারা, এটা সীমিত করে দেওয়ার কারণে সেই জায়গাটাতে প্রার্থীরা কিন্তু অনেক টাকা দেয়া থেকে বেঁচে গেছে। কিন্তু তারপরেও কিন্তু নানানভাবে সমর্থকদেরকে কাজ করানোর ক্ষেত্রে, এই ক্ষেত্রে বরং জামাত, উনি যাদের কথা বলেছেন, জামাতের
খরচটা এই ক্ষেত্রে তুলনামূলকভাবে কম, কারণ সেই দলের মধ্যে নিবেদিত প্রাণ অনেক আছে, তারা নিজেরা টাকা দিয়েও করে। অন্যান্য দলের, অন্যান্য ট্র্যাডিশনাল রাজনৈতিক দল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এদেরকে কিন্তু টাকা পয়সা দেওয়া ছাড়া অনেকে ঘর থেকে বেরো করা যায় না। এটা রিয়েলিটি, এটা মেনেই আমাদের বাংলাদেশের নির্বাচন হয়। এবং এই ধরনের নির্বাচনে যতটা এখন আইন কানুন আচরণবিধি দিয়ে যতটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, আমি মনে করি সন্তোষজনক। এখনো পর্যন্ত যে মাঠের চিত্র, সেখানে আমি মনে করি যে সন্তোষজনক আছে। দুই চারটি ঘটনা ঘটেছে, সহিংসতার ঘটনা ঘটেছে, এটাতে আমাদের উদ্বেগ আছে, কিন্তু বড় দাগে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশটা আমি মনে করি ইতিবাচক জায়গায় আছে। এই ধারাটাও যদি আমরা 12 তারিখ পর্যন্ত, 11 তারিখ রাত পর্যন্ত ধরে রাখতে পারি, তাহলে অন্তত পক্ষে বড় ধরনের যারা ভণ্ডুল করার চিন্তা করছে তারা অন্তত সুযোগ নিতে পারবে না। যদি আরো ঘটনা এর মধ্যে বড় ধরনের ঘটনা ঘটে, তাহলে নিশ্চয়ই এটা শঙ্কার কারণ হবে। বিশ্বচন্দন, আচ্ছা, আমি উনি যে কথাটা বললেন আর কি, এই আমি 2008 সালের প্রসঙ্গ আসছে। আমাদের দেশের রাজনীতিতে আমরা লক্ষ্য করেছি এই বুর্জোয়া রাজনৈতিক দলগুলো যখন 91 সালে যখন নির্বাচন হলো, তখনও কিন্তু সূক্ষ্ম কারচুপির কথা আসছে। 96 নির্বাচন, 2001-এর নির্বাচন, 2008-এর নির্বাচন, মানে যে যখন ক্ষমতায় যায় তখন তার নির্বাচন ভালো, ক্ষমতা না যেতে পারলে সে নির্বাচনটা বিতর্কিত হয়। বাংলাদেশের পরিস্থিতিটা এরকম আর কি। সেটা হলো এক। আর দ্বিতীয় বিষয় হলো যে আজকে আরেকটা বিষয় যে ভাই বললেন আর কি, আসলে নির্বাচনে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি টাকার খেলা, পেশি শক্তি, ধর্মের ব্যবহার, সেটা নিষিদ্ধ করতে হবে। এটা সবসময় বলে আসছে, বলছি, আমরা বলবো এটা। ইসলামপন্থী দলগুলো অবশ্যই ধর্মের বিরুদ্ধে তো আমরা কেউই না, যার যার ধর্ম সবাই পালন করবে। কিন্তু যখনই নির্বাচনে এই যে বললেন যে টুপির পরিমাণ বেড়ে যায়, টুপির পরিমাণ, এবং অনেকে যারা মসজিদেও যায় না, মসজিদে নেতাদের উপস্থিতি। এবং আরেকটা অভিজ্ঞতা হলো আমার, ধরেন আপনার এই আমি যদি মসজিদে যাই, তাহলে আপনার নানা রকম প্রশ্ন উঠে আর কি, যারে সারা বছর নির্বাচন মসজিদে দেখলাম না, কিন্তু আমি তো ঈদের নামাজ পড়ি, যতটুকু সম্ভব ধর্ম পালন করি, কিন্তু সারা বছর দেখছি না, হঠাৎ করে টুপি লাগিয়ে উনি মসজিদে যাচ্ছেন। তখন মানুষের মধ্যে এক ধরনের রাজনীতিবিদ, আপনি টুপি কিনেছেন কিনা না প্রয়োজন হয়, এটা হলো একটা বিষয়। সেখানে ইসলামপন্থী দল বলে কোনো কথা নাই। আমার কথাটা হলো যে নির্বাচনে যেভাবে ধর্মকে ব্যবহার করে, সবাই করেছে, এটা বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, সবাই করেছে ধর্ম ব্যবহার, সেই জায়গাটাতে বিরত থাকা উচিত। আমরা তো নির্বাচনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, নির্বাচন ব্যবস্থাটা তো ভালো জায়গায় নিতে হবে। যদি এইভাবে চলতেই থাকে তাহলে তো আসলে সামগ্রিকভাবে রাষ্ট্র এবং সমাজের তো কোনো পরিবর্তন হবে না। যদি এইভাবে চলতে থাকে, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নির্বাচনের টাকার খেলাটি বন্ধ করতে হবে। ঠিকই বলেছেন, 25 লক্ষ টাকা তারা নির্ধারণ করেছে, ইতিমধ্যে 25 কোটি টাকা ওই নমিনেশন পেপার জমা দেওয়ার আগেই শেষ করে ফেলছে, এবং আচরণবিধি কেউ মানছে না। তো আপনার কথা ছিল যে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে অফিস থাকবে, আমার এলাকায় দেখছি একটা ইউনিয়ন 2টা 3টা 5টা 10টা অফিস চলতেছে আর কি, কেউ কোনো আচরণবিধি মানছে না, চলছে, যারা টাকা ঢালছে তারা আচরণবিধি মানছে না, নানা রকম বক্তব্য আমরা দেখছি, এগুলো চোখের সামনে দেখতেছি। তাই এই জায়গাগুলোতে আমাদের একটা পরিবর্তন আনতে হবে, এটা হলো দ্বিতীয় বিষয়। আরেকটা বিষয় যেটা উনি বলছেন সেটা হলো যে মানুষ যে আতঙ্কের কথা, আশঙ্কার কথাটা, সেটা আমি বললাম, সেটা হলো যে ভোট দিতে মানুষ যাবে, যদি একটু অ্যাসুরেন্স মানুষ পায় যে সহিংসতা হবে না, বা তাহলে মানুষ ভোট দিতে যাবে, সেটা আমার কাছে মনে হয়েছে আর কি। ভোট দিতে মানুষ যাবে, এবং আজকে মানুষের যত অংশগ্রহণ ভোটে বাড়বে, তত বেশি নির্বাচনটা ভালো নির্বাচন হবে। এখন মানুষ যদি নির্বাচনে ভোট দিতে না যায়, তাইলে আপনার এই নির্বাচন ভুণ্ডলের চক্রান্তটা বেশি হয়ে যাবে। এই জায়গাটাতে মানুষ নির্বাচনে যাবে, এটা আমার কাছে মনে হচ্ছে, ভোট দিতে মানুষ যাবে। আরেকটা বিষয় হলো, সেটা উনি বলছেন যে আসলে বাংলাদেশে নির্বাচন যতগুলো হচ্ছে, আমি শুরুতে কিন্তু বলছি যে আমাদের মতো সমাজে, একটা শ্রেণী বিভক্ত সমাজ, যেখানে দলিত দরিদ্রের বৈষম্য, যেখানে অর্থনীতি চলছে আপনার নয়া উদারবাদী নীতির ভিত্তিতে, যেখানে মুনাফাটাই মূল, সেখানে আপনার ভালো নির্বাচন করা খুব কঠিন। এর সাথে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কাঠামোর একটা আমূল পরিবর্তন প্রয়োজন। এই আমূল পরিবর্তন করার ভেতর দিয়ে আমার নির্বাচনটা সুষ্ঠু হতে পারে, সত্যিকার অর্থে জনগণের
ভোটাধিকার প্রয়োগ যেটা বলি আমরা, সেটা হতে পারে। সেই ধরনের সংগ্রাম, সেই ধরনের লড়াই, সেটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। নির্বাচন হয়ে গেলে সব শেষ হয়ে গেলে এরকম না, সেই লড়াইয়ের দিকে মানুষকে আমাদের নিতে হবে। আর একটা বিষয় বলছেন, হ্যাঁ আমি আবারও বলছি যে নির্বাচন ভণ্ডুল করার জন্য তো তৃতীয় পক্ষ থাকবে, চতুর্থ পক্ষ থাকবে, এবং বিদেশি শক্তিগুলা তারাও তো তৎপর এখানে। বিদেশি শক্তির সাথে আমরা দেখছি যে কোনো রাজনৈতিক দল, এটা কাগজে আসছে বা ওই যে সামাজিক মাধ্যমে দেখছি, তাদের সাথে বৈঠক করছে, তাদের সাথে বৈঠক হচ্ছে। এবং এখন বিদেশি শক্তিগুলা কি চাচ্ছে সেটা একটা দেখার বিষয় কিন্তু এই জায়গাটাতে। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের নির্বাচন সব যে আমাদের উপর নির্ভর করে, বিষয়টা কিন্তু এরকম না। বিদেশি শক্তিগুলো এখানে তাদের প্রভাব বিস্তার করার তারা চেষ্টা করে, তাদের ইন্টারেস্ট যেগুলা, তাদের ইন্টারেস্টকে তারা বাস্তবায়ন করে, তাদের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু সচেষ্ট থাকে। তাই সব কিছু মিলিয়ে আমাদের কাছে যেটা মনে হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন সেটা হওয়া উচিত, এবং হয়তো হবে নির্বাচনটা। নির্বাচনের ভেতর দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক, দেশটা একটি স্থিতিশীলতার দিকে চলে আসুক। নাইলে যদি নির্বাচন না হয়, এই অন্তর্বর্তী সরকার যদি বেশি দিন থাকতে চায় বা অন্য কোনো শক্তি যদি ক্ষমতায় আসতে চায়, তাহলে বাংলাদেশে যে নৈরাজ্য চলছে, যে অর্থনীতি, ভাই বললেন অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, দেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। সেটা আমাদের অবজারভেশন। এই কারণেই একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হওয়াটা খুব জরুরি, এবং জনগণের অংশগ্রহণটাকে আমাদেরকে জরুরিভাবে এখানে আনতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। আর এই যে টাকার খেলা যেটা বারবার বলতেছি, এই ব্যাপারে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ তারা করছে বলে মনে হচ্ছে। এখনো পর্যন্ত আসলে নির্বাচন কমিশন কি করছে সেটা আমরা এখন পক্ষপাতিত্ব কিভাবে বলবেন। এখন দেখেন, আপনার আচরণ বিধি লঙ্ঘন করছেন, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন, কোন নির্বাচন কমিশনকে কোনো তো ভূমিকা দেখতে পাচ্ছি না। এখন কিভাবে বুঝবো এটা? সামনে আরো দিন সামনে আছে, তখন বোঝা যাবে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করেন। আমরা চাই নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকাটা পালন করুক। অর্থের ব্যবহার, দ্বৈত নাগরিকত্ব নিয়েও কেউ কোনো দল প্রশ্ন তুলছেন। সেগুলো আইনের ফাঁকফোকর। আমাদের দেশে যে আইন ব্যবস্থা, এটা আরেকটা বিষয় চলে যেতে হয়। কারণ আমাদের যে সিস্টেমটা, আইন বিচার সব কিছু তো আপনার এই যে যারা শাসন ক্ষমতায় স্বাধীনতা 54 বছর ছিল, তারা এমনভাবে তৈরি করছে, আইনের ফাঁক ফোকর দিয়ে অনেক কিছু হচ্ছে। এবার দ্বৈত নাগরিকের যে বিষয়টা, এটা আইনের ফাঁক ফোকর দিয়ে তো হয়ে যাচ্ছে। এটা আটকাতে তো পারে নাই। যারা নমিনেশন দিছে দ্বৈত নাগরিক, তাদের তো নমিনেশন আটকাতে পারে না, কারণ আইনের ফাঁক ফোকর আছে এখানে। আপনার আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই ধরনের ফাঁক ফোকর থাকবে, আর এই ফাঁক ফোকরের ভেতর দিয়েই অনেক কিছুই বেরিয়ে যায়। সেটা হলো বাংলাদেশের বাস্তবতা। তবে আমি অনুরোধ করব, এই চ্যানেলের মাধ্যমে মানুষ আসেন, নির্বাচনে ভোট দিতে আসেন, এবং একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। সেই নির্বাচনের ভেতর দিয়ে এক নির্বাচিত সরকার আসুক, এবং বাংলাদেশটা খুব পরিবর্তন হবার কোনো কারণ নাই। কারণ শেখ হাসিনা 16 বছরের শাসনামলে যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা এখনো বাংলাদেশে বিদ্যমান। সেই প্রশাসন আছে, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেই লুটেরা ধনিক শ্রেণী আছে, সেই আপনার কি বলে ভারত আমেরিকা যারা আগে বাংলাদেশের রাজনীতি মূলত তারা হস্তক্ষেপ করে, তারা আছে, সেনাবাহিনী আছে, সব কিছুই তো আছে আগের সিস্টেমে। এখন ব্যবস্থা যদি না বদল হয়, তাহলে আসলে খুব বেশি কিছু হবে না। তবে এই ব্যবস্থা বদলের সংগ্রামটাকে জোর দিতে হবে। কিন্তু এই পর্যায়ে জরুরিটা হলো যে দেশে একটা স্থিতিশীলতা ফিরে আনার চেষ্টা করা। এর জন্য একটা নির্বাচন খুব জরুরি, এবং নির্বাচনে মানুষ যেন ভোট প্রয়োগ করতে পারে, এই ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশনকে এখানে ভূমিকা পালন করতে হবে, এবং যে কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র মানুষই প্রতিরোধ করতে পারে সেই বিষয়টা আমাদের বিবেচনায় রাখতে হবে। মিস্টার এম আব্দুল্লাহ, ফাইনাল রাউন্ড, 5 মিনিট। তো মূল কথাগুলো চলে এসছে। আমরা এবারের নির্বাচনটা আমি যে কারণে এমনি যে ক্যাম্পেইন যেটা দেখছেন, এবং এখানে অভিযোগ পাল্টা অভিযোগটাই অনেক বেশি মাত্রায় নিজস্ব কর্মসূচি দিয়ে কোনো ক্ষেত্রে করছেন বটে, কিন্তু এখানে কি মনে হচ্ছে তাদের নির্বাচনী ইশতেহার, অঙ্গীকার, সেই জায়গাগুলোতে কতটা সিরিয়াস রাজনৈতিক দলগুলো? নির্বাচনী ইশতেহার তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে হয়তো শেষের দিকে, সেটা আছে। কিন্তু বক্তব্যের মধ্যে যতটা এই দেশের মানুষ জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক মানুষের যে প্রত্যাশার জায়গাটা, আকাশ ছোঁয়া যে প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গাটাতে অ্যাড্রেসটা কম হচ্ছে অনেক ক্ষেত্রে।
কারণ আমরা দেখছি পারস্পরিক একজন একটা মানে আক্রমণ করছেন, আরেকজন সেটার জবাব দিচ্ছেন, এগুলোই কিন্তু আমরা বেশি দেখছি। একই সঙ্গে কিছু প্রতিশ্রুতি স্থানীয়ভাবে অনেকগুলো প্রতিশ্রুতির জায়গা আসছে, অনেকগুলো বিভাগ করার ঘোষণা আসছে, অনেকগুলোতে সিটি কর্পোরেশন করার ঘোষণা আসছে, অনেক এয়ারপোর্ট করার ঘোষণা আসছে, এগুলো আসছে। তো এই জায়গাটাও আমি মনে করি এটা জুলাই অভ্যুত্থানের প্রাপ্তি। এর আগের নির্বাচনগুলো, যে নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার থাকে না, জনগণের কাছে যাওয়া লাগে না, সেখানে তো কোনো অঙ্গীকার করা লাগে না। আর এবারের নির্বাচনটা যেহেতু একটা ভিন্ন প্রেক্ষাপটে, এখানে অঙ্গীকার করেই পার পেয়ে যাওয়া আমার মনে হয় অত সহজ হবে না। যে অঙ্গীকারগুলো করছেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সব কিছু ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে, এগুলো কিন্তু পরবর্তীতে যদি কোনো নেতা, কোনো দল ক্ষমতায় গিয়ে এগুলো ভুলে যেতে চান, তাদেরকে কিন্তু বেশ ধাক্কার মুখোমুখি হতে হবে। এবং তারা একটা সময় আমরা দেখব যে তারা কিন্তু চরম ধরনের একটা প্রতিরোধের মুখে, এই ওয়াদাভঙ্গের কারণে চরম ধরনের আন্দোলনের এবং মুখোমুখি সেই ধরনের প্রশ্নের মুখে দাঁড়াতে হবে তাদেরকে। এই কারণে তারা যে প্রতিশ্রুতিগুলো এখন দিচ্ছেন, অঙ্গীকারগুলো করছেন, আমি মনে করি সেটা বুঝে শুনে দেওয়া উচিত। তা না হলে কিন্তু ক্ষমতায় গিয়েই যে আমি বলেছিলাম কিন্তু পারছি না, এরকম কিছু করলে ওই যে আপনি দেখবেন যে তখনকার এই বক্তব্যগুলো কিন্তু আবার মানুষের সামনে আসবে, মানুষের ধিক্কার কুড়াতে হবে, সমালোচনার মুখোমুখি হতে হবে, এই জায়গাগুলো আছে। কিন্তু নীতি নির্ধারণ জায়গায় রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের প্রশ্নগুলো আছে, এই সংস্কারের প্রশ্ন নিয়ে তো আপনারা যেমনটি বলছিলেন, গণভোটে যে সংস্কারের অঙ্গীকারগুলো আছে, যেগুলোতে স্বাক্ষর করেছেন দুপক্ষই, এই জায়গাটাতে একটা ধরনের ধোঁয়াশার জায়গা ছিল। বিএনপির পক্ষ থেকে এই ব্যাপারে বেশ জোরালো কোনো এতদিন পর্যন্ত অবস্থান ছিল না। সর্বশেষ রংপুরে তারেক রহমান এ ব্যাপারে তিনি তার অবস্থান ব্যক্ত করেছেন। তিনি তার নেতাকর্মীদের, দলের সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বেশ জোরের সাথেই বলেছেন, মনে থাকবে তো, এইভাবে জোর দেওয়ার জন্য তিনি এটাও বলেছেন। কিন্তু সেটার ধারাবাহিকতা আবার পরের জনসভাগুলোতে আবার দেখছি না, এগুলো আমাদের একটু খটকা লাগছে। আমি মনে করি যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার জায়গাটি, এটা কাউকেই এটা ইগনোর করা কারোর জন্যই এটা সমীচীন হবে না। আমরা তারেক রহমান যে কথাটি বলেছেন যে তার অনেকগুলো সংস্কারের ব্যাপারে তাদের দ্বিমত, ভিন্নমত আছে, এই ভিন্নমতের জায়গাগুলো আমরা জানি যে 2 দফার বেশি যাতে একজন ক্ষমতা না থাকতে পারে এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হবেন না, এই জায়গাগুলোতে তাদের রিজার্ভেশন থাকাটা এটা অস্বাভাবিক কিছু না। হতেই পারে যে বাংলাদেশের মতো দেশে এসব রাজনৈতিক দলগুলো দলীয় প্রধান না থাকলে কিন্তু সেই দলের নিয়ন্ত্রণ এবং সরকারের নিয়ন্ত্রণও অনেকটা শিথিল হয়ে যেতে পারে। এই জায়গাগুলোতে আমি মনে করি এটা তাদের রিজার্ভেশন থাকাটা এটা অস্বাভাবিক কোনো বিষয় না। যেমন জামাতের বেলায় হলে সেটা হবে না, সেখানে এতটাই তারা ক্যাডার ভিত্তিক দল, তারা দলের কে থাকলো নেতৃত্বে সেটাতে কিছু আসে যায় না। কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দলে এখানে যদি দলীয় প্রধানমন্ত্রী যদি দলীয় প্রধান না থাকেন, তাহলে রাজনীতি এবং সরকার দুটোর ক্ষেত্রেই একটা শিথিল জায়গা তৈরি হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এটা সঙ্গত। কিন্তু এই জায়গার জন্য না ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি এই ভোটের মধ্য দিয়ে কিন্তু এটা চূড়ান্ত হয়ে যাচ্ছে না। আপনি যে এই ভোটের পরে এগুলো আবার সংসদে যাবে, সংসদে পর্যালোচনা হবে, সেখানে সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের জায়গা আসবে। সংবিধান সংশোধনের সময় যদি আপনি প্রমাণ করতে পারেন, সেই সংসদে আপনার সংখ্যাগরিষ্ঠ দিয়ে আপনি যদি প্রমাণ করতে পারেন যে এই বিষয়গুলো হলে পরে দেশের স্থিতিশীলতার জায়গা, দেশের যে রাষ্ট্র পরিচালনার যে নিয়ন্ত্রণের জায়গা, এই জায়গাগুলোতে নানান ধরনের সমস্যা তৈরি হবে, তখন সেটা সংশোধনী আসতেই পারে। কিন্তু এই মুহূর্তে যদি আপনি এই জুলাই সনদকে নাকচ করে দেন না দিয়ে, তাহলে কিন্তু অনেকগুলো কাঙ্ক্ষিত সংস্কারে, এটা তো একটা দুটোর ব্যাপারে, 5টার ব্যাপারে বা 10টার ব্যাপারে আপনার আপত্তি থাকতে পারে, তাও আংশিক আপত্তি, কিন্তু এটার কারণে পুরো জুলাই সনদ যদি নাকচ করে দেওয়া হয় বা সেই না ভোটের জায়গায় কেউ যদি দেন, তাহলে সেটা ভালো বার্তা বহন করবে না। আমি মনে করি এই ব্যাপারে হাকে জয়যুক্ত করতে হবে এবং এই জুলাই সনদকে আমাদেরকে গণভোটের মাধ্যমে ম্যান্ডেটটা নিয়ে নিতে হবে। তারপরে সংসদে যারা যাবেন, সেখানে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে সংযোজন, বিয়োজন, সেখানে যতটুকু সংশোধন করা দরকার সেগুলো হওয়ার অপশন কিন্তু শেষ হয়ে যাচ্ছে না এই গণভোটে। আচ্ছা, আমি ওনার ভাইয়ের শেষ কথাতে বলতে চাই গণভোট প্রশ্নে। আসলে গণভোটটা আমাদের দৃষ্টিতে অপ্রয়োজনীয়। এর ফার্স্ট আমরা বলেছিলাম যে 30টা রাজনৈতিক দল যে 48টা বিষয়ে আমরা একমত পোষণ করেছিলাম, তার ভিত্তিতে একটা সনদ তৈরি হোক, সেটা আমাদের জন্য ভালো হতো। কারণ আমাদের দেশের মানুষ
আপনার শিক্ষার যে অবস্থা, এত বুঝ কিন্তু তাদের নাই। গণভোটে আপনি 4টা-5টা পয়েন্ট দিয়েছেন, এখন 2টা প্রশ্নে আমি হয়তো হাফ দিতে পারি, 2টা প্রশ্নে আমি বিরোধিতা করতে পারি। এখন যার ফলে এই জটিলতা এড়ানোর জন্য আমরা বলছি গণভোটটা অপ্রয়োজনীয়, সেটা আমাদের পরিষ্কার বক্তব্য, সেটা আমরা বলছি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এখন নির্বাচনী প্রচারণার কথা আসছে, এখন ফ্যামিলি কার্ড, আরেকজন হচ্ছে জান্নাতের টিকিট। এখন নির্বাচনটা এই জায়গাটা চলে যাচ্ছে, তা আশা করি এই জায়গা থেকে বেরিয়ে আসুক সবাই। ওই জান্নাতের কার্ড পাবেন, জান্নাতের কার্ড পাবেন আর ফ্যামিলি কার্ড পাবেন, তার ভিত্তিতে যদি নির্বাচন হয় তাহলে দেশ আরও বিপদে পড়বে। আরো জান্নাতের টিকিট আর ফ্যামিলি কার্ড, দেশ আরো বিপদে পড়বে। যার যার ইশতেহার, মানে জান্নাতের কার্ড তো অনেক বড় ব্যাপার, জান্নাতের কিন্তু ফ্যামিলি টিকিট, জান্নাতের টিকিট, কিন্তু ফ্যামিলি কার্ড, জান্নাতের টিকিটের কথা বলা ফ্যামিলি হচ্ছে, কার্ড আপনার ফ্যামিলি আপত্তির কার্ড কথা। বলা হচ্ছে। এখন এই প্রচারণগুলো যে আপনি, না আমি বলছি ফ্যামিলি কার্ড আপনার আপত্তির কথা। আমার আপত্তি নেই, কিন্তু আপনি বললেন কিন্তু আপনি করতে পারলেন না। ওকে, সেইটা হলো মূল। ভাই যে কথাটা বলতেন কারেক্ট, আপনি অনেক অঙ্গীকার করছেন, সেটা করতে পারেন, আমরা চাই তো সেইটা হোক, সেইটা ফ্যামিলি কার্ড হোক, কিন্তু জান্নাতের টিকিট মানুষ কিভাবে দেয় সেটা আমার বোধগম্য না আর কি। কিভাবে জান্নাতের টিকিট বিক্রি হয় আর কি, যদি পাইতাম কোথাও তাহলে 2-1 টিকিট কিনে নিতে পারতাম আর কি, অন্যায় করতাম, ওই টিকিট কেটে হয়তো জান্নাতে যেতে পারতাম। জান্নাতে যেতে আগ্রহী তো আপনি নাকি? হ্যাঁ আগ্রহী তো, টিকিট কিন্তু পাচ্ছি বললো না তো তো। টিকিট পেলেও নিয়ে নেবেন। টিকিট পেলে আমি নিয়ে নিতাম না জান্নাতের না, টিকিট। টিকিট পাওয়া না পাওয়া, সেটা- জান্নাতে গিয়ে যেতে আগ্রহী না, হলে না, আগে সেই এখন- কাজগুলো আগে না, করতে না, হবে। জান্নাতের টিকিট সেটা বিক্রি হচ্ছে। যাক, আমি সেই বিষয়ে যাচ্ছি না, তবে যে কথাটা বলতে চাই যে নির্বাচনী অঙ্গীকারের ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তার অঙ্গীকার আছে, ইশতেহার আছে, আমাদের ইশতেহার আছে। আমরা দেখেছি বিএনপির তারও 31টা দফা তারা দিয়েছে, অঙ্গীকার আছে। সেই অঙ্গীকারগুলা সবার জনগণের সামনে আনুক এবং সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করা হোক। এই ধরনের বক্তব্য দিয়ে আসলে হালকা রাজনীতিটাই হালকা হয়ে যায়, এবং আপনি কৌশল বলতে পারেন, কিন্তু এই হালকা রাজনীতি কিন্তু দেশের রাজনৈতিক যে চর্চা, সেই চর্চার ক্ষেত্রে খুব ভালো কিছু বয়ে আনে না বলে মনে হয়। এটা হলো এক। দ্বিতীয় বিষয় হলো যে আপনার এই অঙ্গীকারের কথা বলা হচ্ছে। আমরা তো অঙ্গীকার আগে আমরা 3টা নির্বাচনে দেখেছি, 14, 18, 24, এখানে অঙ্গীকারের কোনো প্রশ্নই ছিল না, কারণ এখানে তার ভোটের প্রয়োজন হয় নাই, সেটা আমরা দেখেছি। এখন সবাই অঙ্গীকার করছে, এখন বাংলাদেশের বাস্তবতায়, কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর যে শ্রেণী চরিত্র, আপনি মনে করেন যারা এই যে 54 বছরে, জামাতও তো 71 সালে ক্ষমতায় ছিল, তারা বলে না যে আমাদেরকে একবার দেখেন, 71 সালে মালেক গভর্নর মন্ত্রিসভায় তারা ছিল, 2001 সালে বিএনপির সাথে জোট সরকারে ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, এরশাদ ক্ষমতায় ছিল, সবাই ক্ষমতায় ছিল। আর কেউ বলতে পারবে না যে আমাকে আরেকবার দেখেন আর কি। এই ধরনের মিথ্যাচারটাও আমাদেরকে সেই অর্থে তো আপনারাও ছিলেন ক্ষমতায়। না, আমরা কখনো ক্ষমতায় ছিলাম না। ক্ষমতায় আপনারা তো নৌকা নিয়ে না, নির্বাচন আমরা করেছেন, ক্ষমতা- এমপি হয়েছেন, এমপি আর একটা বিষয়, কিন্তু আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, ক্ষমতায় ছিলাম না। আমরা চাই আমাদেরকে ক্ষমতা এবার মানুষ দেখুক, সেটা প্রত্যাশা আমাদের আশাবাদী আছে। তো আপনি নাকি? আমরা আশাবাদী, আমরা ক্ষমতায় যেতে চাই। দর্শক, অনুষ্ঠানের শেষ সেটা- প্রান্তে এই হলো আমরা বিষয়টা। সামাজিক, তবে আমার মনে হয় যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হোক, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, এবং এবারে নির্বাচনটা হবে, আমি যেটা বুঝি সব জায়গায় বলছি, মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে নির্বাচন সামাজিক যোগাযোগ এবার মাধ্যম বাংলাদেশে। ফেসবুক, এক্স যারা এবং মুক্তিযুদ্ধের ইউটিউবে পক্ষে থাকবেন তারা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তারা জয়যুক্ত করবেন, কিন্তু Thank you, যারা thank you. মুক্তিযুদ্ধকে বিকৃত করছে, মুক্তিযুদ্ধের Thank you. চেতনা নিয়ে ব্যবসা করছে, নিশ্চয়ই তাদের যে শেষ করতে হচ্ছে। তাদের সেটা প্রতিরোধ করা, আপনারা তো প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষেই আছেন, আশা সামাজিক করা যায় সরকার গঠনের জন্য প্রস্তুতি যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সজ্জা, জহির চন্দন এবং মিস্টার ইমাম আব্দুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে আমার অতিথিরা আলোচনা করেছেন, সব বিতর্কে না যাই, কিন্তু একটা বিষয়ে সবারই চাওয়া, নির্বাচনটা খুব জরুরি বাংলাদেশের জন্য। একটা ভালো নির্বাচন সবারই প্রত্যাশা, আশঙ্কাও আছে, বিশেষ করে সংঘাত, সংঘর্ষ, সহিংসতার আশঙ্কা, এবং সব কিছু কাটিয়ে ওঠা সম্ভব যদি জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করা যায়। এবং এক্ষেত্রে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা মুখ্য। আমরা আশা করব যে একটা শান্তিপূর্ণ নির্বাচন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য যতটা সম্ভব একটা ভালো নির্বাচন বাংলাদেশে হোক। বাংলাদেশের জন্য এটা জরুরি, এবং আগামী দিনগুলোতে একটা ভালো নির্বাচনী ব্যবস্থা যেন আমরা করতে পারি, তার একটা সূচনা হোক। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।